জনাব মোহাম্মদ সাইফুল আলম, আপনার সময় 30 মিনিট, 30 মিনিটস। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম। সরকারি দল, বিরোধী দলের পক্ষ থেকে নরম গরম প্রচুর আলোচনা হচ্ছে, আমরা অনেক কিছু শিখছি। তো এখন আমাদের দেখা দরকার যে দেশের অর্থনৈতিক সেক্টরগুলো কি অবস্থা। দেশের অর্থনৈতিক সেক্টরের সবচেয়ে বড় সোপান হলো ব্যাংক। মাননীয় স্পিকার, সরকারি ব্যাংকের আপনার এনপিএল সেটা হলো দাঁড়াচ্ছে হলো 45.85%। এটা মার্চের হিসাব। আর বেসরকারি ব্যাংকের যেটা নন পারফর্মিং লোন, সেখানে 30.11% মার্চের হিসাব। অল টুগেদার 5,88,704 কোটি টাকা। অর্থাৎ ব্যাংক, সরকারি বেসরকারি মিলে আমাদের অবস্থা খুবই খারাপ। সরকারি ঋণ দেশি বিদেশি 2024-2025 অর্থ বছরের শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় 22,50,904 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে 113.51 মিলিয়ন বা 11,351 কোটি মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়ায় 13,96,173 কোটি টাকা। আগামী অর্থ বছরে বিদেশি ঋণ যা পরিশোধ করতে হবে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থাৎ ইআরডি কর্মকর্তাদের মতে 2026 এবং 27 অর্থ বছরে বাংলাদেশে বৈদেশিক ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হবে 190 কোটি ডলার বা 23.3 হাজার কোটি টাকা। এই সময় ঋণের আসল পরিশোধ করতে হবে 340 কোটি ডলার বা প্রায় 41,735 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমাদের এই সময়ে আমাদের দেশে অনেকগুলো সেক্টর কর্পোরেশন আছে, এগুলোর নাম আমি বলতে চাচ্ছি না। তো এগুলোর মধ্যে অনেকগুলাই লোকসানি খাত। তো আমি মনে করি যে এগুলা রিভিউ করা উচিত। অনেকগুলো দরকারি খাতও আছে, তবে বছরের পর বছর এই ভর্তুকির ঘানি জাতি আর কতকাল টানবে, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মাননীয় স্পিকার, আমাদের আয়ের জায়গায় আমরা আসি। আয়ের জায়গায় আমাদের 2026-27 সালে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। তো এখানে আমরা দেখি যে যদি আমরা ব্যাক করি তাহলে দেখা যাবে 24-25-এ এটা হয়েছে 4,37,029 কোটি টাকা। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই বাজেটে ঘাটতি বাজেট ধরা হয়েছে 2.5 লক্ষ কোটি টাকা। এনবিআরের থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনবিআরের থেকে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি হবে। তো সেক্ষেত্রে আসলে ইফেক্টিভ ঘাটতি দাঁড়ায় প্রায় 5 লক্ষ কোটি টাকা, হুইচ ইজ অ্যাবাউট 50% অফ টোটাল বাজেট। এটা কিন্তু খুব চিন্তার বিষয় আর কি। তো এরপরে আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের অপারেটিং কস্ট বা পরিচালন ব্যয় বাংলাদেশে অনেক বড় ব্যয়। সেখানে 3,16,075 কোটি টাকা, যা মোট বাজেটের 33.70%, which is very very big. কাজে গভর্নমেন্ট শুড কনসিডার, দেখতে হবে যে আমরা এই পরিচালনের ব্যয়ের এত বিরাট বোঝা নিয়ে আমরা অগ্রসর হতে পারবো কি না। আমি প্রপোজ করতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী বিষয়টা রিভিউ করে দেখবেন, পরিচালনা ব্যয়টা আসলে কমানো দরকার। এমনও শোনা যায় যে আমাদের সেক্রেটারি আগে কখনো
সিনিয়র সেক্রেটারি ছিল না, এখন সিনিয়র সেক্রেটারি হয়েছে। সিনিয়র সেক্রেটারি, সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, কারো কারো নাকি মানে স্পিকার চেয়ারও নাই বসার, রুম তো নাই, চেয়ারও নাই, অথচ এদের এদের বেতন ভাতা আমাকে দিতে হচ্ছে। কাজেই আমি খুব কনসিডারেটে বলতে চাচ্ছি যে মাননীয় অর্থমন্ত্রী একমত হয়েছেন আমার সাথে। এই পরিচালন ব্যয় আমাদের বা মানে অবশ্যই রিভিউ করা দরকার। এরপরে আমার কাছে মনে হয় যে দেখেন আমাদের 2020-21 সালে এডিবির বাস্তবায়ন হার ছিল 94%, ভেরি গুড। এরপর দেখেন যে 21-22 হয়েছে 82%, এরপরে 22-23 সালে 84%, এরপরে 23-24 81%, 24-25 সালে আমরা হয়ে যাচ্ছে 68%, রেকর্ডের সর্বনিম্ন পর্যায়ে বলা যেতে পারে, সেখানে হয়তো সমস্যা ছিল, অর্থাৎ এডিবিটা বাস্তবায়ন হচ্ছে না আর। তো এই জন্য আমার কাছে আমি বলতে চাই যে এডিবিটা রিভিউ করা উচিত। এডিবিটার আমাদের যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারছি না, তো এই বাজেটটা রেখে লাভটা কী? কাজে এইটা আমাদেরকে আমার মতে এটা একটা বিশেষজ্ঞ কমিটি দ্বারা এডিবি রিভিউ করা দরকার, যেটা প্রয়োজনীয়তা দেখা দরকার। এরিয়া বেসিসে এডিবির অ্যালোকেশন ঠিক হয়েছে কিনা এটা বলা দরকার। আর আমার কাছে মনে হয় যে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আমাদের বললেন যেটা যে ফিসকাল ইয়ারটা চেঞ্জ করা দরকার। তো এখানে মনে হয় একটা আমরা একমত হয়ে গিয়েছি যে ফিসকাল ইয়ারটা চেঞ্জ করা দরকার। তো কাজেই এর সাথে আমি একমত, ফিসকাল ইয়ার অবশ্যই চেঞ্জ করতে হবে। এরপরে আমরা বলছি যে এখন আমাদের রাজস্ব আয়ের যে সমস্যা, এই রাজস্ব আয় আমরা দেখি যে রেস্টুরেন্টে কোথাও গেলে ভ্যাটটা ঠিকমতো আদায় হয়, অনেক সময় দেয়, কিন্তু আমাদের ভ্যাটের চালান দেয় না, যার ফলে এই টাকাটা সরকারি খাতে জমা হলো কি না এটা কিন্তু আবার নিশ্চিত না। এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমাদের কিছু ব্যবস্থা করা দরকার টু ইনক্রিজ দি ট্যাক্স কালেকশন, এবং সেক্ষেত্রে আপনার মোর অ্যান্ড মোর ইলেকট্রনিক ট্রানজ্যাকশন করা দরকার সব জায়গায়। এবং আমি বলতে চাচ্ছি যে ইন্ট্রোডিউস অফ ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার অ্যাট অল শপস অ্যান্ড হোলসেল পয়েন্টস, ইলেকট্রিক ক্যাশ মানে রেজিস্টার থাকা দরকার। এরপরে স্যালারি যেটা দেখা যায়, প্রাইভেট স্যালারি এবং গভর্নমেন্ট স্যালারি তো যাচ্ছেই, প্রাইভেট কোম্পানির সমস্ত প্রতিষ্ঠানের স্যালারি শুড গো টু দি ব্যাংক। এরপরে যেটা আমরা বলতে চাচ্ছি যে একটা এনবিআরের আপনার যে ফোকাসটা, এই ফোকাসটা বড় বিজনেস যেগুলো আছে সেখানে আমাদের করা দরকার, যারা বড় বেশি টাকা আয় করে। তবে এইটা ঠিক যে কর্পোরেট ট্যাক্স কমানোর কথা সরকার যেটা বলেছেন এর সাথে আমরা একমত। তো এই জন্য আমার মনে হয় যে এনবিআরকে যদি ট্যাক্স কালেকশনে আমরা আরও সক্ষম করে তুলতে পারি তাহলে ট্যাক্স কালেকশন বাড়বে। মাননীয় স্পিকার, এখানে এনবিআরের রিক্রুটমেন্টে মেধার জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার। এবং আমার মনে হয় আমরা সবাই একমত হব যে ট্যাক্স কালেকশনের বড় বাধা হলো একটা মানে অসততা, দুর্নীতি। এরাই বুদ্ধি দেয় লোকদেরকে কিভাবে ফাঁকি ফুঁকি দিয়ে ট্যাক্স মানে বেড়ে যাওয়া যায়, কমানো যায়। সো দ্যাট শুড বি এ মানে কারেকশন এনবিআরে, সেখানে আমাদের মানে হওয়া দরকার, যেটা হলো একটা নৈতিক এবং সৎ যে কর্মকর্তা আছে এদেরকে যদি আমরা লাগানো যায় গভর্নমেন্টের ট্যাক্স বাড়বে আর কি। এরপরে যেটা বলতে চাচ্ছি যে আপনার আমরা আসি যে এডিবি রিভিউর কথা আমি আগেই বলেছি। এরপর একটা কথা যে আমি আশা করি যে অর্থমন্ত্রী এটাকে আমার সাথে একমত হবেন। এখানে আমাদের মাননীয় এক সংসদ সদস্য মনসুর সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তিনি বলেছেন সাইকেল পার্টসের ট্যাক্স কমানো দরকার। কারণ আমাদের যেসব খাতে রপ্তানি হয়, সাইকেল রপ্তানি হয়, তো পার্টসের দাম যদি এখানে বাড়ায় দেওয়া হয় তো সাইকেল রপ্তানির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তো সেই জিনিসটা আমাদের দেখা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে চাচ্ছি ট্যাক্স এক্সপেন্ডিচার। ট্যাক্স এক্সপেন্ডিচারের যে অ্যাক্ট বা রুল যেটা আছে এখানে কিছু সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার। এখানে আমরা দেখতে পাই যে 22-23 সালে আমাদের 1,09,132 কোটি টাকা ট্যাক্স এক্সপেন্ডিচারে ব্যয় হয়েছে, হুইচ ইজ ভেরি হাই মাননীয় স্পিকার। তো কাজে এইটা আমাদের এই রুলসটা একটু রিভিউ করা দরকার বলে আমি মনে করছি। এইটা মাননীয় অর্থমন্ত্রী আমার সাথে একমত হওয়ারই কথা আমার মনে হয়,
এটা আমাদের রিভিউ করা দরকার। এরপরে যেটা আমরা বলতে চাচ্ছি যে আপনার এই আর আরেকটা কথা, আরও কিছু কথা বলা দরকার যে আমাদের ক্যাপাসিটি চার্জ এটা অনেক বড় আকারের ক্যাপাসিটি চার্জ আমরা দিচ্ছি। এই জিনিসটা আসলে আমাদেরকে রিভিউ করা দরকার, আইনগতভাবে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমার মনে হয় সেটা করা দরকার। আমার জানা মতে ক্যাপাসিটি চার্জের ব্যাপারে সিঙ্গাপুরে আরবিট্রেশন কোর্টে একটা মামলা প্রসিড করা হয়েছিল, কিন্তু সেটা এখন স্টপ হয়ে আছে। দিস শুড বি রিভিউড এবং সেটা করা দরকার, কারণ এটা আমাদের ন্যাশনাল ব্লিডিং পয়েন্ট। এখান থেকে আমাদের রক্তক্ষরণ হচ্ছে, প্রচুর টাকা বসায় আমরা লোকদেরকে দিচ্ছি। আর সিঙ্গাপুরে একজন লোক, বাংলাদেশের এক ভদ্রলোক ব্যবসায়ী, তিনি বড় ব্যবসায়ী হয়ে গেছেন, তিনি বসে টাকা পাচ্ছেন, খরচ তো নাই। আদানি ইজ এ ভেরি ব্লিডিং পয়েন্ট এবং আদানিরটা রিভিউ করার দরকার। স্পিকার, এখানে আমাদের জ্বালানি মন্ত্রী নাই, তবে আমার বলা দরকার যে আমরা জ্বালানি কমিটিতে আমরা কাজ করেছিলাম একসাথে। সেখানে আমরা ন্যাশনাল আপনার এনার্জি পলিসি আমরা বিরোধী দলের পক্ষ থেকে দিয়েছিলাম। সেখানে আমি ধন্যবাদ জানাই আমাদের জ্বালানি মন্ত্রীকে, তিনি অনেকগুলোই পরামর্শ গ্রহণ করেছেন। তবে দুটি পরামর্শ উনি কেন গ্রহণ করেন না এটা আমি বুঝতে পারি না। তার মধ্যে একটা হলো আদানি রিভিউ করা, আর একটা হলো ক্যাপাসিটি চার্জ। তো এইটা আসলে আমার মনে হয় আমরা এটা নিতে পারি। তো কাজেই একই কথা, ট্যাক্স একই কথা। তো আমার মনে হয় যে আরেকটা কথা আমার এটা রেকর্ড হওয়া দরকার যে একটা কমিটি হইলো, সেই কমিটিতে আমরা খুব আন্তরিকতার সাথে বসছিলাম, আলোচনা করলাম। কমিটি রিপোর্ট মাননীয় স্পিকার যখন প্রণয়ন করা হয় আমরা সুযোগ পাইনি ওখানে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবো আর কি। মাননীয় স্পিকার, তারপরে যেটা আমি বলতে চাচ্ছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো করতে হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া কিছুতেই সম্ভব না। তো সেক্ষেত্রে আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি অ্যালাউ করেন আমাকে, আমি বলতে চাচ্ছি যে তো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি অবস্থা? তো আপনার যাই হোক, তো আমার মনে হয় যে আমাদের মাননীয় আপনার গত পরশু যে লক্ষ্মীপুরের ঘটনা, এর থেকে বোঝা যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখানে খুন, আপনার ধর্ষণ, এগুলার পরিমাণ অনেক বেশি। 28শে অক্টোবর একটি বিরাট ব্যাপার, 2006 সালের স্বৈরাচারী সরকারের হাসিনার নেতৃত্বে পল্টনে জামাত শিবিরের কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই মামলাটার সমস্ত নথিপত্রকে গায়েব করা হয়েছে এবং মামলাটা নাই। আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে মেহরবানি করে এই মামলাটা রিভাইভ করুন। এটা দেশের জন্য কলঙ্ক। বিদেশেও গেলে লোকেরা এটার ব্যাপারে আমাদের প্রশ্ন করে, এটা কোন দেশ যেখানে সাপের মতো লোকদেরকে হত্যা করা হয় এবং তাদের মরদেহের উপরে তারা নৃত্য করে। এরপরে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে ওয়াশিং মেশিন। মাননীয় স্পিকার, এই ওয়াশিং মেশিন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এটা আমার দুটি কথা বলতেই হয় আর কি। তো আমাদের বাবু গয়েশ্বর রায় তো নাই, চলে গেছেন। না উনি মন্ত্রী না, মন্ত্রী হইতেও পারে, মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর রায়। তা আমাদের জন্য এটা আসলে বিষয়টা কেমন যে আমাদের একজন সিনিয়র আপনার সংসদ সদস্য, যার ছেলের বউ আরেকজন মন্ত্রীর মেয়ে, এরকম একটা পরিবারের এখানে উনি বসা আছেন, তো ওনারা ওয়াশিং মেশিন চেনেন না। এটা তো আমাদের জন্য ঝামেলা আর কি। তো এটা কি করা যায়, আপনি একটা ফয়সলা করেন আর কি।
আর একটা কথা বলতে চাচ্ছি যে আসলে এটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, এখন আমাদের মাননীয় চিফ হুইপ সাহেব আছেন, আমাদের যখন হাউস কমিটিতে আলোচনা হয় তখন এই সমস্ত বাসায় কি কি দেওয়া হবে আমাদের মাননীয় এমপি সাহেবদের, সেগুলো ওখানে ঠিক হয়েছে। এইটা বিরোধী দলের বারবার লজ্জা দেওয়া হচ্ছে, কারণ সরকারি দলের মানে যারা এমপি হোস্টেলে আছেন, যারা প্রোভাইড করলে তাদের বাসাও যাবে। আমাদের লজ্জা তত কোনো মানে নাই, আশা করি বিষয়টা খেয়াল করবেন আপনারা। এরপরে যেটা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2006 বাতিল করা উচিত বলে আমি মনে করি, কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন, আমি এবারে বক্তব্য দেখছিলাম আগে, তিনি বলেছেন জানলাটা খোলা রাখা হয়েছে, তো সেই জানলা দিয়ে যে আসলে এসালাম ঢুকে যাচ্ছে এইটা তো আমরা বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, এখানে আরেকটা কথা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত, তিনি অবশ্য আগে বলেছেন যে এসালামের গাড়িতে চড়িয়া উনি সম্বর্ধনা নিয়েছেন, এটা ঠিক হয় নাই। কিন্তু এই যে চিটাগাঙে এসালামের দামি দামি গাড়িগুলা বিএনপির লোকেরা রক্ষা করতে যে বহিষ্কার হইল, সে কথা উনি বলেন নাই। আর মানে স্পিকার, উনি আবার বলেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা দল আল্লাহু আকবার ধ্বনি নিয়ে ব্যাংক দখল করলো আর কি। তো বুঝলাম যে ওনার আল্লাহু আকবার কথার মধ্যে ওনার বেশ আপত্তি। কিন্তু আরেকটি দলের যুব নেতা যে সশস্ত্র অস্ত্র নিয়ে ব্যাংক দখল করতে গিয়েছিলেন, তার সচিত্র আপনার প্রতিবেদন পত্রিকা ছাপা হয়েছিল, সে ব্যাপারে তিনি বললেন না। তাহলে কি ধরে নেব যে আপনি আসলে আল্লাহু আকবার আপত্তি, অস্ত্রের ব্যাপারে কোনো আপত্তি নাই? এরপরে যেটা বলতে চাইছি, জুলাই সনদ, এই জাতি জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এই সংসদ পেয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সেই গণরায়কে আমরা বাস্তবায়ন করি নাই। আমাদেরকে বলা হয়েছে যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অক্ষরে অক্ষরে পালন করা হবে, এটা আমি অবিশ্বাস করতে চাই না। কিন্তু ওই যে ছোটোবেলায় বহু আগে সেই ধারাপাত পড়ছিলাম, আদর্শলিপি পড়েছিলাম, সেই অক্ষরগুলা আর এই অক্ষর যে কি, এটা আমি ঠিক বুঝতে পারছি না। কাজে আমার মনে হয় যে অবিলম্বে গণ রেফারেন্ডাম যেটা হয়েছে, সেটা যেখানে প্রায় 70% লোকেরা আপনার ভোট দিয়েছে, এটা অবশ্যই বাস্তবায়ন করা দরকার। এরপরে যেটা বলতে চাচ্ছি, চাঁদাবাজির কথা, মানে এটার ভলিউমটা কোথায় গিয়েছে মাননীয় স্পিকার, যে একজন মাননীয় সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হইল। আমি ভাবলাম যে বাহ, শুভবুদ্ধি নিশ্চয়ই উদয় হয়েছে, নাহলে গ্রেপ্তার করা তো সোজা কথা না। মাননীয় এমপি সাহেবের ছেলে, পরের দিন দেখলাম মুচে লেখা দিয়ে ছাড়ে দিছে। এবং তাতে কি হবে, যারা সারা দেশে এই চাঁদাবাজি করতেছে তারা বলবে যে হ্যাঁ চাঁদাবাজি করো, একটাই শাস্তি, মুচে লেখা দিতে হবে। মুচে লেখা যদি দিতে পারো তাহলে মুক্তি পেয়ে যাবা। আমার এলাকায় কারণ বাজার, ফার্মগেট, শিল্পাঞ্চল, এই সমস্ত জায়গায় চাঁদাবাজি এখন ন্যাশনাল টকে পরিণত হয়েছে। জি 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 আমাদের এইখানে আমি আগেও বলেছি, বহু জায়গায় কারণ বাজারে এবং ফার্মগেটে এবং শিল্পাঞ্চলে চাঁদাবাজি আগেও সরকারি দলের লোকেরা করেছে, এখনও সরকারি দলের লোকেরা করে মানুষ। এবং আমি মনে করি যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইম রেসপন্সিবিলিটি এই চাঁদাবাজদেরকে ধরা। চাঁদাবাজদের কোনো দলের লোক না মানুষ, যদি চাঁদাবাজদেরকে ওন করা হয় সেটা ভুল করা হবে, সে চাঁদাবাজকে ধরা হোক। এরপরে যেটা বলতে চাচ্ছি যে আজকে আমাদের এই ঢাকা শহরে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে জলাবদ্ধতা বড় একটি সমস্যা। আমাদের এই যে আমার বাসার খুব কাছে এই যে আমাদের ভিভিআইপি রোড, এই যে আমাদের বিজয় সরণির থেকে, এইখানে যদি বৃষ্টি হয় অথবা 27 নম্বরে যান ধানমন্ডিতে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না, মাজা পানি, এবং এই পানিগুলো নোংরা পানি। কাজে এইটার ব্যবস্থা করা দরকার। জলাবদ্ধতার অবস্থা এমন খারাপ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে মাননীয় স্পিকার, এই কার্যালয়ের সুয়েজ লাইনটা হলো আমাদের হাতিঝিলের সাথে,
এবং এখানে আমাদের শাহিনবাগ এলাকায় যে পাগলা মাজার এরিয়া ইয়ে আছে, এখানে রেলওয়ের একটি ইসে আছে। এইখানে অবস্থা এরকম হয়, যখন বর্ষা হয় মানুষের হাঁটু পানি হয়। তা আমি রেলওয়ে মন্ত্রীর সাথে আলাপ করেছি, তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, আমি 2টা ডিও দিয়েছি ওনাকে এ ব্যাপারে, এবং হি ইজ ভেরি কাইন্ড, যে উনি আমি বলেছেন যে অচিরেই এটা দেখবো এবং আশা করি এটা সমস্যার সমাধান হবে। এরপরে চাঁদাবাজের অনেক নতুন নতুন সেক্টর চালু হয়েছে মাননীয় স্পিকার। এখন যে ব্যাটারি চালিত রিক্সা আছে, এগুলো আমাদের শিল্পাঞ্চলে আপনার রাস্তার থেকে সরাসরি লাইন টেনে ব্যাটারি চার্জ দেওয়া হয়, এগুলোর থেকে টাকা নেওয়া হচ্ছে, এগুলো সরকারি দলের লোকেরাই করে মাননীয় স্পিকার। তো এরপরে আপনার এখানে পানি সমস্যা আছে এবং ওয়াসার পানি ঢাকাতে দুর্গন্ধময়, পানি ব্যবহার করা যায় না। ওই দুর্গন্ধময় পানিও লোকেরা পায় না। আশা করি এটা দেখা হবে। গ্যাস সমস্যা বিরাট সমস্যা ঢাকা শহরে, আমাদের এলাকার লোকেরা গ্যাস পাচ্ছে না। এরপরে আরেকটি কথা, যে এই কোরবানির ঈদের মাত্র 2 দিন বা 3 দিন আগে আমার বাসার কাছে যে কলমিলতা মার্কেট, সেখানে আগুন দিয়ে পুড়ে গেল আর কি। আমরা সবাই গেলাম বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে, কিন্তু সিটি কর্পোরেশনের মার্কেটে আমার জানা মতে সিটি কর্পোরেশনের সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। মাননীয় স্পিকার, এটা কি এই জন্য যেটা আমার বাসার কাছে বা আমার এরিয়ার মধ্যে, এই জন্য কি পেলাম না? অতি ক্ষুদ্র ব্যবসায়ী লোকেরা সেখানে ব্যবসা করে, ঠিক ঈদের আগে যখন তারা মালপত্র উঠাইলো তখন এগুলো পুড়ে গেল আর কি। এরপরে আমার গণভবন এলাকা, এই যে এখান থেকে আমাদের জাস্ট কিচেন লেক এগুলো পার হলে যে গণভবন এলাকা, আমাদের এই সংসদের বহু কর্মচারী সেখানে থাকে, ছোট বড়, কিন্তু ওই আর্লি 62-তে করা এই গণভবন এরিয়ার বাসাগুলোর অবস্থা খুবই খারাপ। আমি বিনীত অনুরোধ করবো এই বাসাগুলো অতি জরুরিভাবে সংস্কার করা দরকার। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। এরপরে আমাদের আসি স্বাস্থ্যের কথা। আমাদের অতি প্রেস্টিজিয়াস হাসপাতাল নিটোর হাসপাতাল, নিটোর একটা অর্থোপেডিক হাসপাতালে পরিচিত। স্পিকার, এখানে কোনো সিটি এমআরআই নাই। আমাদের মাননীয় আপনার সমাজ কল্যাণ মন্ত্রী, হু ইজ এ ভেরি রিনাউন্ড ইউরোলজিস্ট, আমি জানি তাকে, আপনি তাকে জিজ্ঞেস করেন, আরও ডাক্তাররা আছে। একটা অর্থোপেডিক হাসপাতালে যদি সিটি এমআরআই না থাকে, এটা কী করে কাজ করে? প্রায় 2500-2800 রুগী থাকে। আমি শুনেছি ওখানে একবার গিয়েছিলাম যে ওখানে নাকি ডায়াথার্মিকগুলো কাজ করে না, অ্যানেস্থেসিয়া মেশিন নাকি কাজ করে না। কিন্তু আপনার সারা হেলথ সেক্টরের মেনটেন্যান্স অবস্থা খুবই করুণ অবস্থা। এবং আমাদের জানা মতে প্রায় 700 শিশু মারা গেল এ পর্যন্ত কোনো হাসপাতাল বন্ধ হয়েছে, তাদের লাইসেন্স বাতিল হয়েছে। সরকারি হাসপাতাল লাইসেন্স বাতিল হয় না স্পিকার, বাতিল হয় হলো আদ্দিন হাসপাতালেরটা। তো কাজেই আমার মনে হয় যে এই জিনিসটা দেখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি, বলবো কি না তাও ভাবছি আর কি, বলবো নাকি স্পিকার? 6 মিনিট 44 সেকেন্ড আছে আপনার। আমি বলবো। আচ্ছা, সেটা হলো যে শুনতে পারলাম যে বিরোধী দলের এমপির যদি ডিও নিয়ে যাওয়া হয়, ওটা নাকি আমলে দেওয়া হবে না। তো কাজেই তো আমার মনে হয় যে ইশারা কাফি হয়। কাজে ওইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি এটা সংশোধন করবেন, এই আশা আমি বললাম। তো এরপরে কর্মসংস্থানের জন্য আমার মনে হয় আমাদের দূতাবাসগুলোকে ব্যাপকভাবে অ্যাসাইনমেন্ট করা উচিত বৈদেশিক কর্মসংস্থানের জন্য। তামাক চাষে জমি বরাদ্দ দেওয়া সংক্রান্ত ইন্টারিম সরকার একটা আইন করেছিলেন বিধিনিষেধ, সেটাকে ক্যারি অন করা হয় নাই। এরপরে খুচরা দোকানদারের উপরে কর বসানোর কথা আলোচনা হয়ে গেছে, সেটা আর বলতে চাচ্ছি না। আর পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে সম্ভবত এটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমি জানি, সেটা করে স্ট্রেনথেন করা উচিত। এরপর ব্যাংকিং সেক্টর সম্পর্কে দু একটা কথা বলতে চাচ্ছি, যে আমাদের মনে হয় যে আমার কাছে যে দিস ইজ দি ওনলি সেন্ট্রাল ব্যাংক অফ দি ওয়ার্ল্ড যেখানে একজন ঋণগ্রস্ত লোককে ব্যাংকের গভর্নর বানাচ্ছে। স্পিকার, আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। আমি কোয়ালিটির কথা আলোচনায় আনছি না,
ঋণগ্রস্ত লোক কিভাবে ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হয়। ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াইছিল, কিন্তু আবার সেখানে পরিবর্তন আনা হলো। তো বলা হলো যে শেয়ার ইজ শেয়ার, কিন্তু শেয়ার যে কিভাবে আসলো সেটা দেখতে হবে না। এই যে আপনার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ইবনে সিনার শেয়ার দ্বিগুণ না তিন গুণের কথা বলেছেন বিক্রি করা হয়েছে। আমি ইবনে সিনার 3 গুণ বলেছেন উনি। ইবনে সিনার এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম, 45 বছর ওখানে আমি কাজ করি। দিস ইজ এ টোটালি ফলস স্টেটমেন্ট। চেক করেন, ওটা রেকর্ড আছে। তো জাতীয় সংসদের মতো জায়গায় দায়িত্বশীল জায়গা থেকে যদি এরকমভাবে আপনার ভুল ইনফরমেশন আছে, এটা খুব খারাপ। এরপরে একটি তথ্য দেওয়া আছে আরডিএস ইসলামী ব্যাংকের ব্যাপার। সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই প্রকল্পের আওতায় 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5ই আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। যেসব টাকার কোনো হদিস নেই, সেই সব টাকার কোনো হদিস নেই, কিন্তু ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে আরডিএস প্রকল্প মোট ঋণ স্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির 3 ভাগেরও 1 ভাগের কম। ইসলামী ব্যাংকের 2025 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নাই। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের শেষে আরডিএস প্রকল্পে ঋণ স্থিতি ছিল 6,789 কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ 2024 সালে ঋণ স্থিতি ছিল 6,712 কোটি টাকা। সেই হিসাবে এক বছরে এই খাতে ঋণ বেড়েছে মাত্র 77 কোটি টাকা বা 1.4%। তো কাজেই আপনার এই তথ্যটা ভুল। এখন উনি বললেন কেন এরকম দায়িত্বশীল জায়গা থেকে? এই জিনিসটার ব্যাপারে আমি যেটা বলতে হয় যে আসলে মানুষ যেখানে থাকে যেভাবে চিন্তা করে, অন্যের জন্য এরকম চিন্তা করাটা স্বাভাবিক, এটা ভালো আর কি। তো আমার মনে হয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওইটা নাকি আমাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য দেওয়া হয়েছে। সম্ভবত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এবং তার দলের নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে বাজেট, ওই বাজেট থেকে উনি এটা বলেছেন, ওই বাজেটের চিন্তা করে বলেছেন। আরেকটি কথা হলো যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা অডিট হবে আর কি। একজন যাত্রা যদি নিজের দায়িত্ব পালন করেন এবং মাননীয় প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে কথা বলেন, এখন দেখি অডিটেও ওনার আসলে একটা হাত আছে আর কি। তা আমি অপেক্ষায় থাকব যে কখন এই সুন্দর অডিটটি উনি করাবেন, কারণ ব্যাংকটা ওনাদের হাতে, এবং সেটা এখানে পেশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন